নদী পার হয়ে ইন্ডিয়াতেই চলে যাব ভাবতেছি। আর থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমার সামনে দেখেন কত উঁচু উঁচু পাহাড়। আমার সামনে পাহাড়ের উপরে মেঘ জমা হয়ে আছে। নাম না জানা শহীদ আমাদের জন্য এই দেশটা দিয়ে গেছে, তাদের জন্য অসংখ্য স্যালুট। গুড মর্নিং ইন্টারনেট, শুভ সকাল কাফনা জালালিয়া মধুর কান্তি বর্ডার এরিয়া সুনামগঞ্জ থেকে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যার জন্য এখনো বের হইতে পারতেছি না। 11:30 মতো বাজে। দেখি আকাশটা অনেক মেঘলা, একটু পর যদি আকাশ পরিষ্কার হয়, এখানে বর্ডার এরিয়াতে একটা নদী আছে, ঠিক নদীর দিকে অগ্রসর হব। সেই মধুর কান্দি নামে একটা বাজারে, এই বাজারের পাশে যে নদীটা দেখা যাচ্ছে, নদীর মধ্যে এখন পানি নাই, কিন্তু যখন ওই মেঘালয় রাজ্যে অনেক বৃষ্টি হয় তখন কিন্তু এদিক দিয়ে অনেক পানি আসে। এই দেখেন পিছনে কত বড় ব্রিজ। আর যে বাজারের কথা বলতেছিলাম, বাজারটা হচ্ছে এইটা। ওইদিকে একটা বড় নদী আছে, ডলুরা চলতি নদী। আকাশ একটু পর মনে হচ্ছে ভালো হয়ে যাবে বৃষ্টি থামার পরও। এখন আমরা একটা মাছার মধ্যে বসে অলস সময় পার করতেছি। আমার সাথে আছে শরীফ। যে সমস্যাটা হয়েছে, আমরা নাইমের জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু নাইমের পাশের বাসায় একটা অকারেন্স হওয়ার কারণে নাইম এখন সুনামগঞ্জ হাসপাতালের দিকে গেছে, যার জন্য আমরা বসে বসে নাইমের জন্য অপেক্ষা করতেছি। যদিও এখন একটু বৃষ্টি থামছে, কিন্তু বোরিং সময় পার করতেছি, যার জন্য আমরা এই মাছা ঘরে বসে সময় অতিবাহিত করতেছি। ইন দ্য মিন টাইম নাইম আবার কোনো ফোন নিয়ে যায়নি, যার জন্য নাইমের সাথে কোনো কথা বলতে পারতেছি না, ওই কখন আসবে, যার জন্য অপেক্ষায় এই সেই পার্সন নাইম। কি নাইম, এত লেট হলো কেন? গেছিলাম আরেক জায়গায়। যাই হোক, আমরা এখন এই একটা অটো নিচি, দেখি নাইম এবং শরীফ তাদের এলাকায় কোন কোন জায়গায় আমাদের দেখায়। পুরো একটা গ্যাং নিয়ে আমরা গাঙ্গের পাড়ের দিকে যাচ্ছি। এই একটা মজা, যদি লোকাল পার্সন থাকে যে কোনো জায়গায় বাংলাদেশের, সেটা হোক শেষ প্রান্ত। যে জায়গাটা অতিক্রম করতেছে, এই জায়গাটা যখন জুলাইয়ের আগে এই জায়গাটা একটা পার্ক ছিল, যেহেতু আমার সামনে সুন্দর একটা জায়গা, এই জায়গাটা দেখার জন্য লোকাল লোকজন এখানে আসতো। এমন একটা জায়গার মধ্যে আসছি, আমার দেখেন আমার পিছনে চারিদিকে একটা গ্রিনি একটা জায়গা, এখানে সুন্দর ছোটো ছোটো ফুলও আছে, দেখা যাচ্ছে ঘাস, কিন্তু পাহাড়গুলো একটু অপরিষ্কার দেখা যাচ্ছে। তার উপরে ওই মেঘ এসে জমা হয়েছে, যার জন্য পাহাড়ের ভিউগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। কিন্তু এই জায়গাটাতে আসতে পেরে অসম্ভব ভালো লাগা কাজ করতেছে, আর মুখ দিয়ে একটা কথাই বের হচ্ছে, মালিকের প্রতি আলহামদুলিল্লাহ। সুন্দর একটা জায়গা। বাংলাদেশের মধ্যে এই অফবিট জায়গাগুলা দেখতে আসলেই অনেক সুন্দর হয় এবং সুন্দর একটা জায়গা। তবে আরও আমরা একটা জিনিস দেখতেছি, যেহেতু কাঁটাতার বেড়া একটু সামনেই, ওদিকে রোড আছে, ওই রোডের মধ্যে ইন্ডিয়ান মানুষজন এবং ছোট বাচ্চারা সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে কাঁটাতারের ওই পারে, সেটাও দেখতে বেশ ভালো লাগতেছে। শিলং বাংলাদেশের সীমানা ধরে আমরা নদীর দিকে যাচ্ছি, কিন্তু এতক্ষণ আমরা সীমানা দেখলেও
আমার পাহাড়ের এই সাইডটা পুরো জায়গাটা সীমানাবিহীন কাঁটাতার বিহীন এই জায়গাটা। তবে এই জায়গাটা অনেক বেশি ঝুঁকি, তাই আমরা দ্রুত এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমি আছি ডোলোরা চলতি নদী নামে একটা নদী। যেহেতু সামনে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ের ভাঁজে যখন পানি আসে, পানির সাথে এত বেশি পাথর আসে, দেখেন কি পরিমাণ পাথর। এখানকার যারা পাথর উত্তোলন করে নদী থেকে কি পরিমাণ পাথর তুলে উপরে জমা করে রাখছে। পাথর বাংলাদেশের সারা জায়গায় চলে যায়। সবথেকে বেশি সিলেট যে বিভাগটা আছে, যেহেতু এর পাশে উঁচু পাহাড় যেগুলো ঢাল বাংলাদেশে প্রবেশ করে নদী তৈরি হয়েছে, এই নদীগুলোতে এমনভাবে এই পাথরগুলো আসে, দেখেন পাথরের স্তূপ দেওয়া আছে। আর আমি যে ছোট চিকন বালু, পাথরই বালু দেখা যাচ্ছে। যদিও বাংলাদেশের ল্যান্ড নদীর ওই পারেও আছে। আমরা দেখি সামনের দিকে যাচ্ছি, দেখি কতটুকু সামনের দিকে আমরা যাইতে পারি। প্রথম যখন ম্যাপের মধ্যে এই জায়গাটা আমি দেখতেছিলাম, সম্পূর্ণ পানির মতো মনে হচ্ছিল, কিন্তু নদীতে তেমন পানি নাই, পানি হচ্ছে আরও সামনে অনেক দূর। এখন আমরা যাচ্ছি, জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। এই ভাই ওই ভাই ওই ওখানে দুই ভাই আসতেছে, সবাই আসতেছে, ভালোই লাগতেছে ভাইদের সাথে আসতে পেরে, যে কি পরিমাণ ভালো লাগতেছে। কি ভাই আপনাদের কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে আমাদের আপনার সাথে। হ্যাঁ ভাই অনেক ভালো লাগতেছে। এই ভাইদের জন্যই কিন্তু আসতে পারছি। এই নদীটা পাড়ি দিলাম, এক কোমর পানি। যদিও নদীর স্রোত অনেক বেশি ছিল, কিন্তু তারপরও আসা গেল এই পাড়ের মধ্যে। যেহেতু এদিক থেকে নৌকা চলাচল করে না, এই যে ভিজে গেছে, এক কোমর উপরে পানি। এই মতে আমি আছি ডলুরা শহীদ সমাধি স্থলে। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, টোটাল 48 জন মুক্তিযোদ্ধা এখানে সমাহিত করা হয়। প্রতিটা মুক্তিযোদ্ধার নাম এখানে খোদাই করে রাখা হয়েছে। আমরা নদী পার হওয়ার মেইন কারণ হচ্ছে এই শহীদ মিনারে। এইটার মধ্যে আসার জায়গা হচ্ছে এদিক থেকে রোড আছে, কিন্তু আমরা তো নদী পার হয়ে এদিকে আসলাম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কত নাম না জানা শহীদ আমাদের জন্য এই দেশটা দিয়ে গেছে, তাদের জন্য অসংখ্য স্যালুট। বরাবর তারা আমাদের জন্য এই স্বাধীন একটা রাষ্ট্র দিয়ে গেছে আমাদের জন্য। সামনে তো আমরা কবর দেখলাম শহীদদের, কিন্তু তাদের স্মরণে এই মাঠের মধ্যে একটা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। সাইডে আস্তে আস্তে আরেকটা বর্ডারের হাট আমরা দেখতে পাচ্ছি। চাচি এটা বন্ধ অবস্থায় আছে না? 1.5 বছর হয়, তার আগে চলতো। ওই জুলাইয়ের পর থেকে এটা বন্ধ হয়ে গেছে বর্ডার হাট, কিন্তু তার আগ পর্যন্ত এই বর্ডার হাটের এখানে সব কিছু পাওয়া যেত। ইন্ডিয়ান যেমন প্রোডাক্ট পাওয়া যেত এবং বাংলাদেশি প্রোডাক্টও সব পাওয়া যেত এই বর্ডার হাটের মধ্যে। এখানে বর্ডার হাটের যে জায়গাটুকু, সে জায়গাটুকু কেমন, মাঝখানে একটা বর্ডার আছে। এই বর্ডার হাটটা মনে করেন এই সাইডটা হচ্ছে বর্ডার হাটের, এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। আবার এদিকে থেকে যদি আমি এদিকে আসি, এদিক থেকে এইটা বাংলাদেশি সাইড, বর্ডার সাইড। আমার সাথে যে ভাইগুলা এতক্ষণ ছিল, কি নাম তোমার? নাম নাইম হাসান। এই 4 ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর একটা জায়গা থেকে এই ভিডিওটা শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই
লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে আমার সাপোর্ট হবে। হোপফুলি আপনাদের সাথে দেখা হবে সুনামগঞ্জ থেকে সিলেট রোডে। টাটা। আর যদি তুমি বন্ধু মানো এত জ্বালা। ভাই মাছ পাওয়া যায়? কি মাছ পাওয়া যায়? হ্যাঁ, লাসু।